নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন খুল্লম খুল্লাতে তেমন আপনারা কিছু দেখতে পারেননি, কারণ আমি একটু বাইরে ছিলাম। তো অনেকগুলো ব্যক্তিগত কাজে ছিলাম এবং আবার শুরু হলো, এবং আগামীতে আরও কিছু এই খুল্লম খুল্লাতে আপনারা আরও কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, কিছু অনুষ্ঠান সংযোজিত হবে। তো প্রথমে সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই কয়েকদিনের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে, সেটা হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন 6 নম্বর আসাম চুক্তি 6 নম্বর ধারা সম্পর্কিত বিপ্লব শর্মা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট বাস্তবায়ন হওয়া শুরু হবে। তবে এই রিপোর্ট বরাক উপত্যকা এবং বড়োল্যান্ডে প্রয়োগের ক্ষেত্রে স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলা হবে, এই কথা তিনি বলেছেন। তো 6 নম্বর বিষয়টা কি এটা আপনারা সবাই জানেন, তবু আজকে একটু সবাইকে মনে করে দিচ্ছি। অনেকেই 6 নম্বর বলছেন, কিন্তু 6 নম্বরটা কি এটা অনেকেরই ধারণা নেই। তো সেটা আমি একটু সময়ের মধ্যে সেটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি যে 6 নম্বর জিনিসটা কি। আসাম চুক্তির 6 ধারায় আছে যে অসমীয়া জাতির কৃষ্টি ও ভাষা সংস্কৃতি অধিকার রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ অসমীয়াদের কি, অর্থাৎ এখন তখন তো আসাম চুক্তির সময় তো খিলঞ্জিয়া কথাটা আসেনি, এখন এটাকে খিলঞ্জিয়াই বলা হচ্ছে, এবং এদের কৃষ্টি সংস্কৃতি, এই অসমীয়াদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। কী কী পদক্ষেপ নেওয়া হবে এটা স্থির করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বে, এবং এই কমিটি বিভিন্ন জায়গায় মানুষের অভিমত নিয়েছে। শিলচরও এসেছিলেন এই কমিটির সদস্যরা, এবং তারপর একটা রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হয়। এই রিপোর্টটা যদিও এখন পর্যন্ত সরকারিভাবে প্রকাশ হয়নি, কিন্তু রিপোর্টটা যে কোনোভাবে হোক পত্রপত্রিকায় ফাঁস হয়ে গিয়েছিল, এবং সেই রিপোর্টে একটা উল্লেখ রয়েছে যে খিলঞ্জিয়াদের জন্য চাকরিতে সংরক্ষণ, জমি সম্পত্তিতে সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ খিলঞ্জিয়া ছাড়া কেউ জমি ক্রয় করতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না। চাকরির ক্ষেত্রে 100% সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। এই ধরনের কথাগুলো বলা হয়েছে। তো এই 6 নম্বর ধারা, কারণ এতেই একমাত্র খিলঞ্জিয়াদের স্বার্থ সংরক্ষিত হতে পারে। কিন্তু খিলঞ্জিয়া কারা, এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা এখানে দেওয়া হয়নি। তবুও ধরে নেওয়া হচ্ছে যে 1951 সালের আগে থেকে যারা আসামে ছিলেন তারাই খিলঞ্জিয়া, যদিও এই তত্ত্বটাকে অনেকে মানতে চাইছেন না। কিন্তু আমি যে বিষয়টা আজকে আলোচনার মধ্যে আনছি, তো আপনারা বুঝলেন যে 6 নম্বর ধারা কোনটা, এবং 6 নম্বর ধারা সম্পর্কে বিপ্লব কমিটির রিপোর্টটা, সেই রিপোর্টটা কার্যকর হলে শুধুমাত্র খিলঞ্জিয়া অসমীয়ারাই সব কিছুর অধিকারী হবেন, যাবতীয় অধিকারের, এবং অন্যরা হবেন না। এটা হলো এই রিপোর্টের মুদ্রা কথা। এখন মুখ্যমন্ত্রী বলেছেন এই রিপোর্টের কয়েকটি অংশ বাদ দিয়ে তিনি বাকিগুলো রূপায়ণ করবেন। কারণ কয়েকটি অংশ কেন বাদ দেওয়া হচ্ছে, কারণ এটা কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। বাকি যেগুলো আছে এগুলো তিনি রূপায়ণ করবেন। কি রূপায়ণ করা হবে? যেমন খিলঞ্জিয়াদের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি রক্ষা করা হবে। কিন্তু আবার তিনি এটা বলছেন যে বরাক উপত্যকা এবং বড়োল্যান্ডের স্থানীয়দের সঙ্গে আলোচনা করে যা কিছু করা হবে। এখন একটা প্রশ্ন আমার এখানে মনে আসছে। আবার মাফ করবেন, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। একটা হলো 2-1 দিন আগে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ বলেছেন, তাকে নাকি মুখ্যমন্ত্রী বলেছেন যে আসাম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণের যে 6 নম্বর ধারা থেকে বরাক উপত্যকাকে বাইরে রাখা হবে, এই কথা নাকি তিনি বলেছেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী কাকে কি বলেছেন সেটা তো আমরা শুনিনি। মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে এই কথা বলেননি। তিনি প্রকাশ্যে যেটা বলেছেন তিনি হলো বরাকের জনগণের সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তো আর তিনি কিছু বলেননি। এখন আমি আসছি আসল জায়গাটায়। এই যে বলা হচ্ছে বরাকের জনগণের সঙ্গে আলোচনা করে, বরাকের জনগণ বলতে কারা? বরাকের জনগণ আসলে বরাকের জনগণ তো নয়। বরাকের জনগণ বলতে আমরা মনে করি যে বিজেপি যে নেতারা আছেন, স্থানীয় শাসক দলের নেতারা আছেন, তারাই জনগণ। কারণ যে কোনো সরকার যখন ক্ষমতায় থাকে তখন তারা তাদের যে দলের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে। কারণ তো এরা কি কোনোদিন, আমার তো বিশ্বাস হয় না যে বরাকের যে কোনো সংগঠন, বরাকের নেতা, স্থানীয় জনগণ সঙ্গে যদি কথা বলা হয়, তাহলে জনগণের সঙ্গে তো কথা বলা হবে না। তো স্থানীয় জনগণ বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা পরিষ্কার করা হোক। এখন যদি মুখ্যমন্ত্রী বরাকের বিধায়কদের কথা শুনেন, বা ধরুন সাংসদদের কথা শুনেন, তারা হয়তো বলে দেবে না 6 নম্বর ধারা আপনি করে ফেলুন, কোনো অসুবিধা হবে না, বলতেই পারেন। কারণ তারা বলেছেন। এনআরসিতে যখন বাঙালি হিন্দুদের ব্যাপক হারে নাম কাটা যাচ্ছিল, বা এখনও যারা ঝুলে আছেন তাদের সম্বন্ধে কি কেউ একটা কথা বলেছেন? বলেননি।
আধার কার্ড সম্বন্ধে কোনো কথা বলেছেন? বলেননি। এতদিন পরে মুখ্যমন্ত্রী আধার কার্ডের জটটা ছুটিয়েছেন। কেন তিনি ছুটিয়েছেন? এটা কপাল ভালো এই 9 লক্ষ মানুষের যে আধার কার্ডের জটটা ছুটেছে। যাই হোক, এতদিন কিন্তু যা কষ্ট পাওয়ার তো মানুষ পেয়েছেন। তো তারপরেও কি কেউ বিশ্বাস করবেন যে 6 নম্বর কমিটির 6 নম্বর ধারা নিয়ে যখন আলোচনা হবে তখন জনগণ বলতে যাদের বলা হয় তারা কি বলবে না 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 6 নম্বর ধারা আপনি কার্যকর করুন, করবেন না? তারা বলবেন করুন, কোনো অসুবিধা নেই, চাকরি লাগে না, আমাদের কিচ্ছু লাগে না, জমি সম্পত্তি অধিকার কিচ্ছু লাগে না, আপনি করুন। আসলে আমি বারবার একটা কথা প্রথম থেকেই বলে আসছি এবং আগেও বলেছি যে 6 নম্বর ধারা বাস্তবায়নের দাবিটা বরাক উপত্যকার দাবি নয়। বরাক উপত্যকার প্রতিটি মানুষই খিলঞ্জিয়া। কেন খিলঞ্জিয়া? বরাক উপত্যকায় বাঙালিদের বসতি স্থাপনের ইতিহাস 800 প্রাগৈতিহাসিক কাল থেকে 800 বছরের পুরানো। এখানে বরাক উপত্যকার হিন্দুই বলুন বা মুসলমানই বলুন, প্রত্যেকের এখানে আগমনের ইতিহাসটা অনেক বছরের, প্রাগৈতিহাসিক কাল থেকে তারা এখানে আছেন। আর ডিমাসা রাজারা যখন রাজত্ব করছিলেন তখন প্রজারা ছিলেন কিন্তু এই বাঙালিরাই। এটা আপনারা ইংরেজ আমলের যে লোকগণনা এবং যে জনসংখ্যার গাঁথনির যে স্ট্রাকচার সেখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আচ্ছা, বাকি রইলেন যারা উদ্বাস্তু হয়ে যারা এদেশে এসেছিলেন। তো উদ্বাস্তুদের তো সব জায়গায় নাগরিকত্ব দিতে হবে, এটা তো সারা ভারতবর্ষেই চলছে, সব জায়গায় চলবে, এটা তো হবেই। উদ্বাস্তুদের নাগরিকত্ব এটা আলাদা ব্যাপার। দেশভাগের বলি হয়ে এদেশে এসেছেন, তারা শুধু বরাক উপত্যকা এসেছেন এমন নয়, আসামের বিভিন্ন প্রান্তে এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছেন, ঝাড়খণ্ডে এসেছেন, দিল্লিতে এসেছেন, মধ্যপ্রদেশে এসেছেন, গুজরাটে এসেছেন, অনেক জায়গায় এভাবে দেশভাগের বলি হয়ে মানুষ এসেছেন। তাদের নাগরিকত্ব দেওয়াটা একটা রাষ্ট্রসংঘ স্বীকৃত একটা অধিকার এবং তারা সেটা প্রায়, এবং আমাদের সংবিধানেও এটা স্বীকৃত, এবং রাজনেতা এবং তৎকালীন রাজনেতারা এটা প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সুতরাং বরাকের মানুষের অসুবিধা হওয়ার কিছু নয়, এখানে কোনো কারণ নেই। বরাকে মণিপুরীরা আছেন, ডিমাসারা আছেন, অতি প্রাচীন মণিপুরীরা আছেন, অন্য পাহাড়ি জনগোষ্ঠীরা আছেন, হিন্দিভাষীরা আছেন, চা শ্রমিক আছেন, কোনো সমস্যা হয়নি। এখানে এত বছর থেকে এখানে একসঙ্গে বসবাস করছেন। খিলঞ্জিয়া নামক একটা অস্তিত্বহীন একটা খিলঞ্জিয়া একটা অলীক বস্তুর সন্ধানে, একটা সংজ্ঞার সন্ধানে এখানকার কোনো জনগোষ্ঠী কোনোদিনই ছুটে যাননি। শান্তি এবং সম্প্রীতির সঙ্গেই গত 75 বছর থেকে এখানে তারা বসবাস করছেন। তো এটা একটা ঘটনা। এবং 6 নম্বর আসাম চুক্তি কেন হয়েছিল? আসাম আন্দোলনের ফলে হয়েছিল। আসাম আন্দোলন কারা করেছিল? আশু গণসংগ্রাম পরিষদ করেছিল। তাদের দাবি কি ছিল? আসাম থেকে বিদেশি মুক্ত করতে হবে। সেই আন্দোলনে কি বরাক উপত্যকা যোগ দিয়েছিল? দেয়নি। বরাক উপত্যকা কোনোদিনই যোগ দেয়নি আসাম আন্দোলনে। এবং আপনারা জানেন যে 1983 সালে যে নির্বাচন হয়েছিল সেটা বয়কট করেছিল গোটা আসামের বাকি জেলাগুলো, কিন্তু বরাক উপত্যকায় বিধানসভা নির্বাচন হয়েছিল 1983-তে। কিন্তু আসাম কিন্তু এই আন্দোলনে যুক্ত না থেকেও, এবং যে আন্দোলনের ফলে আসাম চুক্তি রূপায়িত হয়েছে, সেই আসাম চুক্তি 6 নম্বর দ্বারা বাস্তবায়িত কেন বরাকে হবে? হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কারণ বরাকের মানুষ এই আন্দোলনে যোগ দেননি, তারা কোনোদিনই আন্দোলনে যোগ দেননি। তাহলে ধরুন আমি একটা জিনিস আমি বলছি না এই জায়গাটা ঠিক আছে, এরকম ওই জায়গাটা ঠিক আছে, আমার প্রতিবেশী আরো কে চাইলো, এটার জন্য তো আমি দায়ী হতে পারি না, আমাকে আপনারা কেন এখানে ঢুকাবে? সুতরাং বরাকের মানুষ 6 নম্বর দ্বারা কোনোদিনই 6 নম্বর দ্বারা বাদে আসাম চুক্তির সঙ্গে সম্পর্কিত কোনোভাবেই নন। কারণ বরাকের মানুষ আসাম চুক্তির দাবিতে বা বিদেশি বিতাড়নের দাবিতে কোনো আন্দোলনে বরাকের মানুষ কোনো কালেই সামিল হননি। তাহলে কেন বরাকে এই চুক্তি রূপায়ণ হবে? কোনো অবস্থায় রূপায়ণ হবে না। বরাকের প্রতিটি মানুষ খিলঞ্জিয়া, এখানকার ডিমাসারা খিলঞ্জিয়া, এখানকার মণিপুরীরা খিলঞ্জিয়া, এখানকার বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা খিলঞ্জিয়া, এখানকার বাঙালিরাও খিলঞ্জিয়া, এখানকার হিন্দিভাষীরা আছেন তারাও 200 বছর থেকে এখানে আছেন, তারাও খিলঞ্জিয়া। আর যারা দেশভাগের বলি হয়ে এসেছেন তারা তো উদ্বাস্তু, তাদের কথা আলাদা, সেটা অন্য ব্যাপার, সেটা সব জায়গায় রাষ্ট্রকে মানতে হয়। সুতরাং এই আন্দোলনের সঙ্গে কোনো অবস্থায় বরাক উপত্যকায় যুক্ত ছিল না। তাই 6 নম্বর ধারার বাস্তবায়ন বরাক উপত্যকায় হওয়ার কোনো প্রশ্নই উঠে না। এটা হলো সোজা কথা। এখানে কারোর সঙ্গে আলোচনা, মুখ্যমন্ত্রী বলেছেন আলোচনা করবেন, করতেই পারেন, কিন্তু আলোচনা যদি ঠিক যদি জনগণের সঙ্গে করেন, মানুষের সঙ্গে যদি আলোচনা করেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেন, তাহলে কিন্তু কেউ এটা মানতে চাইবেন না। তবে হ্যাঁ, একটা বিভাজনের কথা উঠতে পারে। যেমন আমি দেখুন, আমি কিছু সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, এতে আপনারা হয়তো আমার উপরে একটু মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু আমি বলছি, আমি তো সব জনগোষ্ঠীর সঙ্গে চলি। যেমন ডিমাসারা মনে করেন তারা খিলঞ্জিয়া, বাকিরা কেউ খিলঞ্জিয়া নন, এটা একটা ভুল কথা। আপনারা অবশ্যই খিলঞ্জিয়া, বাকিরাও খিলঞ্জিয়া। মণিপুরীরা অনেক পুরনো, তারাও খিলঞ্জিয়া, বাঙালিরাও খিলঞ্জিয়া। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায় জানেন?
তারপর কি হয়েছে, উদ্বাস্তুদের নিয়ে, উদ্বাস্তুরা কবে এসেছেন এটা নিয়ে বাকিদের একটা কিন্তু একটা সংশয় রয়েছে যে এরা কেন এখানে এসে খিলঞ্জিয়া দাবি করবে। এই একটা ব্যাপারে কিন্তু একটা একটা খটকা রয়ে গেছে এবং এই সুযোগটাই হয়তো নেওয়ার চেষ্টা হতে পারে। আমাকে অনেক বরাক উপত্যকার যে মুসলমানরা আছেন তারা এখানে আছেন ৬০০ বছর থেকে, সুতরাং তারা তাদেরকে অবশ্যই খিলঞ্জিয়া দাবি করতে পারেন। হিন্দুদের একটা বিরাট অংশ, নাথ পাটনি, নাথ কমিউনিটি, পাটনি কমিউনিটি থেকে শুরু করে দেব সম্প্রদায় থেকে শুরু করে একটা বিরাট অংশ বহু বছর থেকে, তারা ৬০০ বছর থেকে এখানে বসবাস করছেন। তারাও নিজেদের খিলঞ্জিয়া বলছেন, এখানকার যে মুসলমানরা আছেন তারাও নিজেদের খিলঞ্জিয়া বলছেন। তো এতে কি হয়, যখন উদ্বাস্তুদের ক্ষেত্রে কি হয়, উদ্বাস্তুরা খিলঞ্জিয়া নন, কারণ তারা 1951 সালের বা 1971 সালের পরে এসেছেন। তো এদের সঙ্গে বাকিদের একটা সংঘাতের একটা ক্ষেত্র কিন্তু এখানে প্রস্তুত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই জায়গায় বরাক উপত্যকার মানুষকে সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে এই কারণে যে এই যে উদ্বাস্তুরা এসেছে এদেরকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু এখানকার মানুষই আশ্রয় দিয়েছেন এবং তারা এখানে ছিলেন। এবং উদ্বাস্তুরা শুধু বরাকে এসেছেন এমন নয়, সব জায়গায় এসেছেন। পৃথিবীর কোনো শক্তি নেই এদেরকে এই দেশ থেকে বের করে দিতে পারবেন, কেউ পারবেন না। সুতরাং এই বিষয়টাকে সামনে রেখে একটা বিভাজনের কথা উঠতে পারে। এই জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে, অত্যন্ত তীক্ষ্ণভাবে সতর্ক থাকতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে বরাকের প্রতিজন মানুষ খিলঞ্জিয়া। বরাকের মানুষের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি থাকতে পারে, হিন্দু মুসলমান থাকতে পারে, বাঙালি মণিপুরি থাকতে পারে, হিন্দিভাষী বাঙালি থাকতে পারে, ডিমাসা মণিপুরি থাকতে পারে, নানান ধরনের কমিউনিটির মধ্যে একটা সংঘাত থাকতে পারে। একটা ঘরে থাকতে গেলে ভয়ে ভয়ে ঝগড়া হয়, কিন্তু সামগ্রিকভাবে বরাক উপত্যকার মানুষ কিন্তু বরাক উপত্যকারই মানুষ এবং বরাক উপত্যকারই আদিম অধিবাসী, প্রত্যেকটি বরাক উপত্যকার মানুষ। এই কথাটা কিন্তু মনে রাখার প্রয়োজন রয়েছে। আমি জানি বিভেদের কথা কিন্তু আসবে, ইতিমধ্যেই বহু সংগঠন দাবি করেছে আমরা খিলঞ্জিয়া। আরে বাবা, আপনারা খিলঞ্জিয়া কেউ না করছে নাকি? কিন্তু আপনি খিলঞ্জিয়া আপনি ৬ নম্বর ধারার অধিকার কি আপনি পাবেন? ৬ নম্বর ধারার অধিকার কি আপনি পাবেন? আর এটাকে কেউ মেনে নেবে? ধরুন একজন কোনো একটা বরাকের কোনো একটা গোষ্ঠী নিজেদের খিলঞ্জিয়া দাবি করলেন, তাহলে কি তাদেরকে কি ১০০% চাকরি, সম্পত্তির অধিকার সবকিছু কি তাদের হাতে চলে যাবে? এটা অসম্ভব, অকল্পনীয়, অলিক। এটা ব্রহ্মপুত্র উপত্যকার জনজাতিরা করতে পারেন, কারণ তারা ভাবছেন যে তারা তাদের এলাকায় সংখ্যালঘিষ্ঠ হয়ে যাচ্ছেন। অন্য জনগোষ্ঠীর মানুষ তাদেরকে সংখ্যালঘিষ্ঠ করে ফেলেছেন, তাদের অধিকার বিপন্ন হচ্ছে। তারা আগামীতে তাদের সন্তান সন্ততিরা চাকরি বাকরি পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণ পাবেন না, সেটা তাদের একটা চিন্তার ব্যাপার রয়েছে, তাই তারা করছেন। কিন্তু এই চিত্র থেকে কিন্তু বরাক উপত্যকার চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাই বরাক উপত্যকায় কোনো অবস্থায় ৬ নম্বর ধারার বাস্তবায়ন চলতে পারে না। এবং আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি, এত বড় একটা কথার পরও বরাকে আমি কোনো প্রতিক্রিয়া তেমন দেখছি না। বরাকের মানুষকে আমার একটা প্রশ্ন, যে যদি ৬ নম্বর ধারা বরাকে কার্যকর হয় তাহলে আপনাদের অবস্থাটা কী হবে আপনারা ভাবতে পারছেন? জমি সম্পত্তি থেকে সবকিছু অধিকার হারাতে হবে। সুতরাং এই মুহূর্তে এই দাবিটা তোলা উচিত যে বরাক উপত্যকাকে ৬ নম্বর ধারা থেকে বাদ দেওয়া হোক। কারণ বরাক উপত্যকার মানুষ আসাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না। আমি চাইনি, আমি রসগোল্লা চাইনি, আপনি আমাকে রসগোল্লা দিচ্ছেন। আমি ক্ষীর চাইনি, আপনি আমাকে কেন ক্ষীর দিবেন? হয় না, এটা হয় না। আমি যেটা চাই না সেটা আপনি আমাকে কেন দেবেন? অন্যদের দিন, যারা চাইছে তাদেরকে দিন, আমি তো চাইনি। তো আমাকে বরাক উপত্যকার মানুষ তো চায়নি, আলাদা কোনো অধিকার চায়নি, তাহলে কেন দেওয়ার জন্য তো তোড়জোড় কেন? এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এবং জনজাতি, তাছাড়া আরো অনেক টেকনিক্যাল বিষয় এখানে রয়েছে। জনজাতির সংজ্ঞা ঠিক করা হয়নি, কারা খিলঞ্জিয়া সেটাও ঠিক করা হয়নি। সুতরাং এই বিষয়ে একটা পরিষ্কার একটা ধারণা সবার থাকা উচিত। এবং বরাক উপত্যকার মানুষ যারা আছেন তাদের প্রতি আমার আরেকটা বিনম্র অনুরোধ, যে আপনারা নিজেদের অধিকার সম্বন্ধে একটু সচেতন হন, নাহলে কিন্তু সমস্যা হবে। আর নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হওয়াটা অন্যায় কোনো কিছু নয়। আজকে দেখুন, একটা কথা মানতে হবে, আমি খুব শ্রদ্ধা করি অসমিয়া জনগোষ্ঠীকে, কারণ তারা তাদের অধিকার নিয়ে লড়াই করছেন। ঠিক সেইভাবে বরাক উপত্যকার মানুষকেও তাদের অধিকার নিয়ে লড়াই করতে হবে। অধিকার আপনি না লড়লে কেউ দেবেন না, সবকিছু মেনে নিলে চলে না। কেউ একজন এসে বললেন এটা হয়ে যাবে, এরকম হয় না কিছু। সুতরাং কমলাক্ষ দেবপ্রকাশকে মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন এবং এটা যদি সত্য হয়, তাহলে অত্যন্ত স্বাগত জানাচ্ছি এটা, যে ৬ নম্বর ধারা থেকে বরাক উপত্যকাকে বাদ দেওয়া হোক। আর যদি ৬ নম্বর ধারাতে বরাক উপত্যকাকে যুক্ত করা হয়, তাহলে কিন্তু আরো অনেক সমস্যা কিন্তু আমাদের সামনে দাঁড়াবে। এনআরসির সমস্যা এখনো কিন্তু ছুটছে না। আধার কার্ড ৪ বছর অত্যন্ত সাংঘাতিক কষ্ট করার পর আধার কার্ডের সমস্যা একটা সমাধান হয়েছে, তা অনেকের হয়নি। তাই একটা প্রশ্ন, তাই একটা অনুরোধ আপনাদের সবার কাছে, যে এই বিষয়টা নিয়ে একটা সচেতন হওয়ার সময় রয়েছে। এবং ৬ নম্বর ধারা যাতে কোনো অবস্থায় বরাক উপত্যকায় কার্যকর না হয়,
তার জন্য প্রত্যেক জনগোষ্ঠীর মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ মনে রাখবেন, বিভেদ করে হয়তো একদল মানবেন একদল মানবেন না, তারপর দেখা যাবে সবারই অধিকার ক্ষুণ্ণ হয়ে গেছে, অন্য কেউ অধিকার কেড়ে নিয়ে গেছে। তাই সাবধান, খুব সাবধান থাকতে হবে আমাদের। 6 নম্বর ধারার প্রয়োগ বরাক উপত্যকায়, যদি বরাক উপত্যকাকে বাদ রাখতে হবে, এই দাবিটা আপনারা আপনাদের মাথায় ঢুকিয়ে দিন, তাহলে একমাত্র বাঁচার সম্ভাবনা আছে। না হলে আগামীতে নিজেদের জীবন তো শেষ হবেই, ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা ধ্বংস করব। নমস্কার।